ছোট বড় সকলের মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। শুরু করছি সাফ কথা। সঙ্গে রয়েছে আমি নন্দিতা। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের নেতা তুষারকান্তি গুহ, তৃণমূল কংগ্রেস থেকে রয়েছেন গৌরাঙ্গ চৌহান। আপনাদের দুজনকেই ভারত টিভিতে স্বাগত। আজকের মূল বিষয় অপরিচ্ছন্ন রায়গঞ্জ। রায়গঞ্জের রাস্তাঘাটে আমরা হাঁটতে চলতেই দেখতে পাই যে দুধার দিয়ে নোংরা জমে রয়েছে। বহুদিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, গন্ধ, নাকে হাত দিয়ে যেতে হয়। এই অভিযোগ তুলছেন খোদ শাসক দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। কার বিরুদ্ধে তুলছে শাসক দলেরই পৌরসভার বিরুদ্ধে, পৌর প্রশাসক এবং কোঅর্ডিনেটরদের বিরুদ্ধে। এ বিষয়ে এই আলোচনায় আসবো। এই বিষয়ে তুষারবাবু আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে 2016 সালে পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে জোর করে ছাপ্পা দিয়ে রায়গঞ্জ পৌরসভাটাকে দখল করলো তৃণমূল কংগ্রেস দল। দখল করবার পরেও 3 বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, আজ অবধি পৌর নির্বাচনটা করতে পারলো না। এই পৌরসভা জোর করে ক্ষমতায় আসবার পরে এই তথাকথিত কোঅর্ডিনেটর বা কাউন্সিলর যারাই বলেন, এরা বাধ্য নয় রায়গঞ্জের মানুষের জন্য কাজ করবার জন্য। কারণ সত্যি কথাই তো, এরা তো মানুষের ম্যান্ডেট নিয়ে জিতে আসেনি, মানুষের আশীর্বাদে ধন্য হয়ে আসেনি। এরা নিজেরাই নিজেদের ভোটটা দিয়ে ছাপ্পা মেরে জিতে এসছে, ফলে এরা কাজ করতে বাধ্য না। এটা বিভিন্ন সময় বিভিন্ন কাউন্সিলররা বলেছে, আমরা শুনেছি। যখন এলাকার লোকরা তাদের কাছে যায় যে আমার এই কাজটা, তোমাদের ভোটে কি আমরা জিতে এসেছি, তো ঠিকই বলেছে। এই লাস্ট 8 বছরে রায়গঞ্জ শহরটাকে নরকে পরিণত করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা। আজকে 5 বছর হয়ে যাওয়ার পরেও কেন বারবার করে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, এই তথাকথিত কোঅর্ডিনেটর খায় না, মাথায় দেয় জানি না, এই ওয়ার্ড শুনেই নি কোনোদিন কোথাও। তো এরা এই পরিবেশ পরিস্থিতিটাকে তৈরি করে নিজেদের ব্যক্তিগত উন্নয়নটা করেছে। আজকে গোটা রায়গঞ্জ শহরের রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে। গ্রাম পাড়ায় পাড়ায় ঢোকা যায় না, পাড়ায় আবর্জনা পরিষ্কার হয় না, রাস্তা পরিষ্কার হয় না। সামান্য বৃষ্টি হলে জল জমে যায়, কারণ এই তথাকথিত কোঅর্ডিনেটর কাউন্সিলর এরাই রায়গঞ্জ পৌর এলাকার যত পুকুর আছে সব ভরাট করে দিয়েছে, করে করে কনস্ট্রাকশন করছে, প্রমোটারকে দিয়ে দিয়েছে। ফলে জল যাওয়ার জায়গা নেই, ক্যানেলগুলো পরিষ্কার হয় না, পৌরসভায় কোনো কাজ হয় না। আর আজকে যে বলছেন, যে বিধায়ক বলছে 26 সালটা খুব তাড়াতাড়ি, তো 26 সালে আবার নির্বাচনটা আসছে। তো 26 সালে নির্বাচনের দিকে তাকিয়ে রায়গঞ্জের মানুষ যখন প্রশ্ন করবে যে ডবল ইঞ্জিনের সরকার, বিধানসভায় তৃণমূল কংগ্রেস, বিধায়ক তো বলছেন যে 2026-এর ভোট আসতে এখনো অনেক দেরি, ভোটের দামও বেজে গেছে। এইটা একটা করে মানুষকে আইওয়াস, রায়গঞ্জের মানুষের যে একত্রিত প্রতিবাদ, উনি তো বুঝছেন, উনি তো একজন ব্যবসায়ী, ওনার তো রায়গঞ্জ শহরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, ওনার স্টাফদের মধ্যে দিয়ে উনি মানুষের যে প্রতিফলনটা নিশ্চয়ই খবর পাচ্ছে। আর এইটা মানুষকে একটা বিধানসভা ভোটের আগে চমক দেওয়া, দেখেন আমি করবার চেষ্টা করছি, এগুলা নাটকবাজি, মানুষকে, রায়গঞ্জের মানুষকে বোকা বোঝানোর একটা চেষ্টা, বোকা বানানোর একটা চেষ্টা, সেটা মানুষ বুঝে গেছে। আপনি বলুন তো, উনি এতদিন পরে কেন বললো এই কথাটা? গত 27 তারিখে রথযাত্রার দিন থেকে নাকি উনি বলছে যে রায়গঞ্জের রাস্তাঘাট নোংরা। ওনার বাড়িটা তো রায়গঞ্জের শহরের মেন রোডের উপরে, উনি তো গাড়ি নিয়ে হোক যেভাবেই হোক চলাফেরা করে, এইখান দিয়ে এই মেন রাস্তা দিয়েই তো চলাফেরা করে। তো উনি কি দেখতে পাচ্ছিলেন না এতদিন যে রায়গঞ্জ শহরটা পরিষ্কার হচ্ছে না? দিনের পর দিন আবর্জনা স্তূপ জমে আছে শহরের মেন রাস্তার উপরে, গোটা রায়গঞ্জ শহরটা মানে অপ্রীতিকর অবস্থায় পড়ে আছে। আজকে মনে হলো এটা হচ্ছে ভোটের চমক ছাড়া আর কিচ্ছু না, কোনো কাজ করেনি। মানুষের সামনে তো যেতে হবে কিছু একটা বলে, তখন বলবে আমি তো প্রতিবাদ করেছিলাম। এ বিষয়ে তৃণমূলের কাছে ফিরছি, যে আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, রায়গঞ্জ শহরে যে নোংরা বা আবর্জনা হয়েছে তার দায়ভার কিন্তু আমাদেরকেই নিতে হবে। নিঃসন্দেহে মানুষ প্রশ্ন করবে, মানুষ জানতে চাইবে, পরিষেবা চাইবে,
তো সেই প্রশ্নের জন্যই আত্মসমালোচনার ক্ষেত্রে আমাদের মাননীয় বিধায়ক এবং কোঅর্ডিনেটরদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, এবং তিনি নিজেও মানুষের কাজে, মানুষের প্রতি যে কতটা দায়বদ্ধ, বলছেন যে প্রয়োজন পড়লে পরে আমরা এবং সবাই মিলে এলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই মিলে ঝাড় দিবে, কোনো অসুবিধা নেই। দায়বদ্ধতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখারই দায়বদ্ধতা আমাদের রয়েছে, আমরা তো স্বীকার করছি। কতদিন পরে বুঝতে পারছো? এতদিন পরে 8 বছর পরে বুঝতে পারলো। আমি বলি একটু কথা, যে 2000 তুষারবাবু রয়েছেন আমাদের সিনিয়র লিডার, উনি যাই হোক 2012 সালে যখন পৌর বোর্ড একটা গঠিত হয়েছিল, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট নিয়ে কিছু ষড়যন্ত্রকারী চিন্তা ভাবনার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের 6 জন প্রতিনিধিকে জেতা সেই সময় তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কাউকে জোর করে বা ছাপ্পা দিয়ে তো সেই ভোট জিতে নাই, নিঃসন্দেহে মানুষের ম্যান্ডেট নিয়ে 2014 সালে যখন সরকার ইসেটা আসলো 2011 সালে, 2012 সালে ভোট হয়েছিল, 6টা ভোট হয়েছিল। মোহিতবাবু ষড়যন্ত্র করে বা কংগ্রেস সিপিএমের সাথে যাদের রক্তের দাগ, যাদের খুনের দাগ, আমাদের কংগ্রেস কর্মীরা, আমরাও তো কংগ্রেস পরিবার থেকে, তৃণমূল কংগ্রেস আলাদা পরিবার নাকি? কংগ্রেসেরই পরিবার তৃণমূল কংগ্রেস। আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সাথেও তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদ্যতার সম্পর্ক রয়েছে। একটা খুনের, যারা সারা জীবন খুন করে আসছে, যারা রাহাজানি করে আসছে, আজকে রায়গঞ্জ শহর মোহিতবাবু বোর্ডে রয়েছেন, সিপিএম এর সরকার রয়েছে, লোডশেডিং হতো, একটা করে খুন হতো, 1 ঘন্টা 2 ঘন্টা লোডশেডিং এর সরকার, আর ওনারাই বলতেন, আমরাও বলতাম লোডশেডিং এর সরকার আর নয় দরকার। তারপরে দেখতাম যে বাঁধের ধারে এখানে ওখানে খুন রাহাজানির একটা গোটা ভারতবর্ষে একটা চিহ্নিত মার্ক হয়েছিল যে রায়গঞ্জ মানে খুনের শহর। সেই জায়গা থেকে 2014 পরে 11 পরে উত্তরণের পথ আমরা কতখানি পেয়েছি নিশ্চয়ই রায়গঞ্জের মানুষ জানে। আপনার কথা অনুযায়ী যদি যাই যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস, তাই তো, তাহলে কংগ্রেসের পৌরসভা বোর্ড যখন রায়গঞ্জে ছিল সেই সময় তো আমরা জানি যে অ্যাওয়ার্ড পেয়েছিল, দুবার অ্যাওয়ার্ড পেয়েছিল, তাহলে সেই বিষয়টা কেন বহাল থাকলো না? সেই বিষয়টার ক্ষেত্রে আমি বলি, রায়গঞ্জে কিন্তু আগের সময় থেকে এখনকার চিত্রটা অনেকটা পাল্টে গেছে। কি কোন দিক দিয়ে পাল্টে গেছে? জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, ওয়ার্ডগুলো ইসেগুলোকে বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা। দেখুন ওনাদের সময়, দেখুন কংগ্রেসের সময় 100 বা 150 জন কর্মী নিয়ে কাজ হতো, মানুষের পরিষেবা। এটা এখন 350-এর উপরে হয়েছে মানুষের ক্ষেত্রে। আমি জানি না আপনি তো এটা কি রাজনৈতিক শিক্ষা একটু দরকার আছে? আগে মানুষ ক টাকা ট্যাক্স দিত, আজকে মানুষ ক টাকা ট্যাক্স দেয়? আগে মানুষ পৌরসভাতে ক টাকা ট্যাক্স দিত, আজকে দাঁড়িয়ে ক টাকা ট্যাক্স দেয়? আগে রায়গঞ্জ শহরে এত ডেভেলপ ছিল না, এখন রায়গঞ্জে অনেক ফ্ল্যাট কালচার হয়েছে, অনেক বড় বড় মল তৈরি হয়েছে, তারা অনেক বেশি ট্যাক্স পে করছে মিউনিসিপ্যালিটিকে। আমি বলি আপনি যদি ভাবেন যে আপনি রাজনৈতিক সব জানেন, বাকি এইগুলো ভুল ধারণা। আমি আগে মিউনিসিপ্যালিটি নিজে প্ল্যান এস্টিমেট করতে পারতো, পাওয়ার ছিল, এখন মিউনিসিপ্যালিটির হাতে পাওয়ার নাই। নরেন্দ্র মোদী সেন্ট্রালাইজড হবে এবং জিও ট্যাগিং এর মাধ্যমে হবে। এখন বুঝতে হবে ওনারা, আপনি জানেন মিউনিসিপ্যালিটি প্ল্যানের টাকাটা কোথায় জমা করে জানেন? নরেন্দ্র মোদীর ফান্ডে জমা করে। বলে দিয়েছে যে, বলে দেওয়া হয়েছে, এখন বলে দেওয়া হয়েছে যে মিউনিসিপ্যালিটি নিজে কোনো প্ল্যান এস্টিমেট করতে পারবে না। কে বলছে? পারমিশন আপনি জানেন না? না আমি নিজে প্ল্যান পাচ্ছি না, তৃণমূল পরিচালিত ব্যর্থতা নয়, পৌরসভার হাত থেকে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কেড়ে নেওয়া। ওনারা যতই বলছে সরকারের যে টাকা বিজেপির সময় দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক টাকা স্কিম আটকে দিয়েছে। ক্ষমতাই নেই, তাহলে কি তৃণমূলের পৌরসভা বোর্ডের হাতে কোনো ক্ষমতাই নেই? পৌরসভার বোর্ডে রাজ্য সরকারের যে টাকাটা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উন্নয়ন চলছে। 30 কোটি টাকার উপরে কাজ চলছে রায়গঞ্জে, রাস্তার কাজ চলছে, ড্রেনের কাজ চলছে, বিদ্যুৎ অপরিহার্য রয়েছে, বাড়ি বাড়ি ঘর পেয়েছে মানুষ, আর বাড়ি বাড়ি
এই সরকারি কিন্তু করোনা রোগীগুলোকে তুলে নিয়ে ওই ওয়ার্ড কোঅর্ডিনেটররা আমাদের বিধায়ক এরা তুলে নিয়ে গিয়ে মানুষকে কিন্তু হচ্ছে তখন কংগ্রেস সিপিএম বিজেপি ঘরের মধ্যে লুকিয়ে আমাদের তখন তাদেরকে পাওয়া যায় না। ভোট আসছে, ভোটের সময় একটু হাওয়া গরম করতে লাগবে। আমি বলে দিচ্ছি যে সমস্ত পৌর কর্মচারীরা এরা কাজ বন্ধ করে বসে রয়েছে তারা কিন্তু বেতন নিয়মিত যাচ্ছে, এক-দুই মাসের সমস্যা আছে সেটা আমরা পরে আসছি। আপনি চাকরি করেন তো আপনি কি করেন? নাকি একজন শিক্ষক তো আপনি যদি মাসে বেতন না পান আপনি চলবে আপনার পরিবার থেকে আপনার পরিবার থেকে সবাই বেতন পাচ্ছে, 200 টাকা করে তাদের টাকা বরাদ্দ রয়েছে, ওরা 300 টাকার বেশি টাকা পাচ্ছে। বারবার পৌরসভা স্ট্রাইক হচ্ছে কেন? দেখুন, মানুষকে হচ্ছে স্ট্রাইক হচ্ছে, এর পেছনে মূল কারিগর কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি ষড়যন্ত্র করে এই সরকার বেতন পেলে ডাক্তাররাও পায় 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা। না ওনারা তো যে বেতন পান সেই বেতনেই তো কাজটা করেন। আমার কথা সেটা না, ওনারা যে বেতনটা পান সেই বেতনেই কাজটা করেন। ওনাদের বক্তব্য ওনাদের বেতনটা টাইমলি দেওয়ার কথা। আজকে 3 মাস 4 মাস বেতন আটকে যাচ্ছে, পেনশনাররা পেনশন পাচ্ছে না। আপনারা পলিটিক্সের বিরোধিতা করছেন, পলিটিক্সের বিরোধিতা পেনশনাররা কেন পেনশন পাচ্ছে না? আজকে একটা পেনশন অনেকগুলো টাকা সেক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তো আরো অনেক বেশি শহর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, কিন্তু দীর্ঘদিন যাবৎ এরকম আবর্জনা অপরিষ্কার পরিচ্ছন্ন কেন হচ্ছে না? এটাও কংগ্রেস বলছি না, আমি বলছি যে পিছন দিক থেকে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে সরকারকে ব্যালাইন করার জন্য, ঠিক দলগুলো করছে। মানুষকে কালীগঞ্জে 3 নম্বর পজিশনে কংগ্রেসে আজকের বিষয়টা হচ্ছে হাত মিলিয়ে শুনলে আজকের বিষয়টাই তো যে শাসক দলের বিধায়ককে কেন পৌর বোর্ডের প্রতি, পৌরসভার প্রতি, পৌর প্রশাসক বা কোঅর্ডিনেটরদের প্রতি সুর চড়াতে হচ্ছে, এই দিন কেন আসছে? সুর চড়ানোর বিষয় নেই তো। দেখুন, সমালোচনা আত্মসমালোচনা হবে যদি সেটা আমাদের বিষয়, আমাদের ব্যক্তি, আমাদের দলীয় বিষয়। একটা আলোচনা করেছে মানে কি আজকে বিধায়ক যে সুর চড়িয়েছে এটা তো সাধারণ মানুষের কথা। আজকে মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না, রাস্তার এরকম বেহাল পরিস্থিতি, টোটোরা আজকে টোটোতে চললে পারে মেন রোডের উপর দিয়ে যেতে চাইছে, গলিতে ঢুকতে চাইছে না। কেন আজকে এই রকম রায়গঞ্জের অবনতি কেন? দেখুন কি বলবেন? দেখুন, রায়গঞ্জে একটা দায়িত্বশীল হচ্ছে পৌরসভা মানুষের পরিষেবা প্রদানের ক্ষেত্রে। আপনি এর পরেও বলছেন দায়িত্বশীল? ডেফিনেটলি দায়িত্বশীল। এতদিন ধরে মানুষের যে সমস্ত পরিষেবাগুলো পেয়ে গেছে সেগুলো কি তো আকাশ থেকে এসে পড়ছিল? কি পরিষেবা? কি পরিষেবা আপনি চান বলুন? আমি বলি বাড়িতে দাঁড়ান, বাড়িতে দায়ী কিন্তু পৌরসভা একটা নয়। বাড়িতে জল ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। কে কেড়ে নিচ্ছে? আপনার তো পৌরসভাকে যে বলছেন না কেড়ে নেওয়া হচ্ছে, এই যে বিষয় আপনি ঘর দিতে পারছেন আপনার ওয়ার্ডে, কেন দিতে পারেন নাই? কি ঘর মানুষ পাচ্ছে না কেন? কে কেড়ে নিয়েছে? ঘরের টাকা দেয়নি, কেন্দ্রে গিয়ে আন্দোলন চলছে, জানেন না? আমি বলি আপনাদের বিগত কংগ্রেসের পৌরবোর্ড যখন ছিল যুক্ত, তো আপনার সাথে গোটা এটা সাংবিধানিক সিস্টেমের মধ্যে যুক্ত রয়েছে, উপর টপ টু বটম।
আপনি থামুন। মানুষ বারবার প্রশ্ন তুলছে যে তৃণমূলের সাথে জোট করে আপনারা ক্ষমতায় এসেছিলেন, এই বিষয়টাতে কি? আমরা ক্ষমতা ছিলাম মানে তৃণমূল আপনাদের সাথে জোট করেছিল, এই বিষয়টাতে আপনি কি বলবেন? পৌরসভায় না রাজ্যে কোনটা হচ্ছে? পৌরসভাতে, মানে পৌরসভার কথাই বলছি। 2011 সালের কথা বলছি। 2011 সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের দয়া, সোনিয়া গান্ধী মনমোহন সিং এর দয়া এবং কংগ্রেস পার্টির সাপোর্ট নিয়ে এই বাংলায় বামফ্রন্ট সরকার পরাস্ত করে ক্ষমতায় এসেছিল। আসার পরে উনি মসনদে বসবার পরে সবার প্রথম ছুরিটা মারে কংগ্রেসের পিঠে। তাহলে কি খাল কেটে কুমিরটা আপনারাই নিয়ে এসেছেন? আপনারা স্বীকার করছেন? একদম। উনি তো 1984 সালে রাজীব গান্ধী ওনাকে প্রথম কংগ্রেস দলের টিকিট দিয়ে এমপি বানালো। গান্ধী পরিবার ওনাকে অনেক, আর সেই সোমেন মিত্ররাই আবার তার শাড়ি খুলে দেওয়ার বিধানসভায় চেষ্টা করলো। আপনারা খাল কেটে কোনো কিছু না, কারণ দয়া নয়। আপনি যদি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেস আপনার কাছে আসছি, তাহলে হচ্ছে সিপিএম সরকারটা ওনাদের দয়াতে এখনো বাংলার রাজত্ব করছে। আপনার কাছে আসছি, সরকারটা আপনারা দয়াতে মানবেন যে আপনারা খাল কেটে কুমির এনেছেন। অবশ্যই তাই। তার মাসুল যে তার মাসুল যে জনসাধারণ ভুগছে, আমরা জনসাধারণের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষ কিন্তু আমাদেরকে রায় দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। মানুষ ভোট দিতে না পারলে মানুষকে দোষ দিয়ে লাভ নেই, মানুষকে কোনো দোষ দিয়ে লাভ নেই। মানুষ 2017 সালের পৌরসভা নির্বাচনে ভোট দিতে পারেনি, লাস্ট বিধানসভা ভোট নির্বাচনে ভোট দিতে পারেনি, মানুষ পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, কলেজ স্টুডেন্টস ইউনিয়ন নির্বাচনগুলো বন্ধ, কোনো নির্বাচন হয় না এই রাজ্যে। তাহলে কি মনে হচ্ছে 2026-এর ভোট কেমন হবে, কি হবে? এখন বিজেপির সাথে তৃণমূল কতটা কটাক্ষ করবে, মোদি আর দিদির কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হবে, তার উপরে 26-এর নির্বাচন নির্ভর করছে। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই ভোট কন্ডাক্ট করবে। কারণ কোনো সমস্যা হলো, ভাইপো যখনই অ্যারেস্ট হওয়ার সময় আসে দিদি আম নিয়ে চলে যায় মোদিজির কাছে। এই যে গুড আন্ডারস্ট্যান্ডিং, আমরা জাতীয় কংগ্রেস দল আজকের দিন অবধি কোনো দিন ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলায়নি এবং আগামীতেও মেলাবো না। গৌরাঙ্গবাবু, আপনার কাছে আসছি। কংগ্রেস স্বীকার করে নিচ্ছে যে খাল কেটে কুমির এনেছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন ওনারা হচ্ছে যত এই সমস্ত বাজে কথা বলবে, পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেস বিলুপ্ত হয়ে যাবে। আজকে চৌধুরীর জন্য আজকে আমরাও কংগ্রেস করতাম, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন, কিন্তু আমি বলিনি ছিল না। আপনাদেরকে খুন করে মাকে রক্ত খাইয়েছিল, খুন করে দিয়ে তার সাথে গিয়ে তার সাথে ঘর করছেন। আন্ডারস্ট্যান্ডিং করে সিপিএম এর সময় থাকতেন, আর ওরা ক্লাব পুরাতো, বিদ্রোহী ক্লাব পর্যন্ত পুড়িয়েছিল, ঐক্য সম্মেলনী ক্লাব পর্যন্ত পুড়িয়েছিল, আর আত্মহারা খুন করে দিয়েছিল। সেই রাজনীতিও আমরা দেখেছি। এইখানটায় আমার কলেজের সামনে আমি আপনার সাথে একমত, আমারও উচিত কংগ্রেস সাথে তৃণমূলে যাওয়া। কিন্তু একটা কথা বলি, কেন কংগ্রেস সাথে না আমি বলছি আপনার কথা কিন্তু মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মমতা ব্যানার্জির উপরে লাঠিচার্জ যে করেছিল 1994-96 সালে 21শে জুলাই মমতা ব্যানার্জির উপরে যে লাঠিচার্জ করেছিল, যে ওই যুব কংগ্রেস কর্মীদেরকে গুলি করে হত্যা করেছিল বামফ্রন্ট সরকারের চিফ সেক্রেটারি মনীশ গুপ্ত, সে কিন্তু মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী ছিল। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? হ্যাঁ, বলি এটা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে লাঠিচার্জ হয়েছিল বা কংগ্রেস করতেন, লাঠিচার্জ হয়েছিল, সমস্ত কিছু করছিল। দেখুন মমতা ব্যানার্জির সাথে কি হয়েছিল সে বিষয়ে যাচ্ছি না, আমরা রায়গঞ্জ পৌরসভার ব্যাপারে আসছি। পরিকাঠামোয় অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন আমরা পৌরসভার টপিকে আসি। নেতা মন্ত্রী দ্বারা বুদ্ধদেব ভট্টাচার্য থামুন। আমরা রায়গঞ্জ পৌরসভার বিষয়ে আসি। রায়গঞ্জ পৌরসভাতে বিগত যে পৌর বোর্ড ছিল, কংগ্রেসের পৌর বোর্ড, সেই সময় ঝাঁ চকচকে রায়গঞ্জ।
যা সাধারণ মানুষ বলছেন যে ঝাঁ চকচকে রায়গঞ্জ, দুর্গন্ধ ছিল না, সময় মতো পরিষ্কার হতো, জঞ্জাল মুক্ত আমাদের রায়গঞ্জ শহর ছিল। এই মুহূর্তে সেই দৃশ্য নেই কেন, দেখা যাচ্ছে না কেন? আমি বলছি তো আপনাকে, রায়গঞ্জ শহরের মানুষের পরিষেবা প্রদানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আমরা দায়বদ্ধ, আমাদেরকে দায়বদ্ধতা নিতে লাগবে। তাই সবাই নিজের নিজের মধ্যে ওদের আলোচনা সমালোচনা যাই করছে। আর কবে দায়িত্ব নেবে? আমি বলছি বিচলিত হওয়ার কিছু নেই, কিন্তু আমি বলতেছি যে সমস্ত সাফাই কর্মীরা দিনের 2 দিন 4 দিন পর পরই স্ট্রাইকে চলে যাচ্ছে, হঠাৎ করে ইনফর্ম না করে চলে যাচ্ছে, এই দুর্দশা কেন? বারবার স্ট্রাইকে যেতে হচ্ছে কেন? স্ট্রাইকে যেত না, এরকম কি চিত্র নেই? ওরা কিন্তু এতদিনের দৃশ্য দেখা যায়, 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ডিউটি, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কাজ করছে, তারপরে আবার করছে না। এটাতে পিছন দিক থেকে, তাহলে কি এটা আপনাদের ব্যর্থতা? আপনারা করতে পারছেন না? শুনুন ভালো করে, যে এদেরকে পিছন দিক থেকে কোনো না কোনো রাজনৈতিক দল প্ররোচিত করছে, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে। কারণ আপনার কথা অনুযায়ী আসি, আপনার কথা অনুযায়ী আসি যে ওদের কাজটা অন্য কোনো লোক করতে পারবে না। ড্রেন পরিষ্কারের কাজ বা রাস্তা পরিষ্কারের কাজটা তৃণমূলের অভিযোগ যে আপনি কি বলবেন? শোনেন না, অ্যাকচুয়াল ওদের তৃণমূল নেতাদের বলার কোনো ভাষা নেই, কি বলবে? কিছু তো বলতে হবে। সেখানে বিধায়ককে বলতে হচ্ছে আমি ঝাড়ু নিয়ে নামবো, আমাকে বলতে না, আমি আপনার প্রশ্ন কিছু বলিনি। বিধায়ককে বলতে হচ্ছে আমি ঝাড়ু নিয়ে নামবো, চেয়ারম্যান আবার বলছে, মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারপারসন বলছে যে ঝাড়ু নিয়ে নামলে পেপারে ছবি উঠবে। একদম, মানে আমরা বুঝতে পারছি বিষয়টা। এটা এই আলোচনাটা করে শুনুন, এই পলিটিক্সটা তৃণমূল আজকে নতুন করছে না। যখন একটু একটা রেফারেন্স টানতে হবে, সেটা হচ্ছে আমাদের চাকরিহারা শিক্ষকরা যখন আন্দোলন করছে, তৃণমূল কংগ্রেস দল এবং অ্যাডমিনিস্ট্রেশন কত বড় পলিটিশিয়ান দেখুন। যখন চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছে, সেই আন্দোলন থেকে মানুষের মোটিভটাকে ঘুরাবার জন্য অনুব্রত মণ্ডলকে দিয়ে গালিগালাজ করা দিল। দেখুন, সব মিডিয়া এখন অনুব্রতর পিছনে পড়ে গেল, চাকরিহারাদের কোনো খবরই নেই, ওরা কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে, আন্দোলনে আছে কি না নেই। এইবার রায়গঞ্জ শহরের মানুষের মধ্যে যে মানে রাগের বই প্রকাশ হতে চলেছে, সবার কাছে সব খবর আছে, সবার কাছে সব খবর আছে। রায়গঞ্জ শহরটা 27টা ওয়ার্ডের একটা শহর, ছোট্ট শহর। সেই শহরে প্রত্যেক মানুষ চেনে। মানুষের মধ্যে যে একটা মানে রাগ মানুষ ফুসছে, মানুষের বাড়ির সামনে দিয়ে চলাফেরা করতে পারছে না, ড্রেনের জল মানুষের ঘরে আসছে, বারান্দায় আসছে, এই যে পরিস্থিতি। এবং এই বিষয়ে আপনাদের অ্যাক্টিভিটিস কি, কংগ্রেস কি করছে তার জন্য? আমি বলছি আপনাকে, পৌরসভা আন্দোলনটা কোথায়? আমরা তো আন্দোলন করলাম কয়েকদিন আগে। আমরা দেখুন, আমরা এই পৌরসভার এই পৌর বোর্ডকে মানি। এই আন্দোলনে কি খুব বেশি প্রভাব পড়েছে? আমরা কি করতে পারি? আমরা তো বিরোধী দল, আর এই রাজ্যে তো এই সরকারের আমলে বিরোধী দল বা বিরোধীদের কোনো কথা শোনা হয় না। শাসক দলই তো বারবার করে বলছে যে বিরোধীদের চক্রান্তের জন্যই নাকি আজকে আপনি বলুন। আমি বিধায়ককে বলবো, দেরিতে হলেও ওনার বিষয়টা চোখে আসছে না, মনে আসছে না, 26 সালের ইলেকশনকে সামনে রেখে করছে সেটা জানি না, কিন্তু ওনার বলা উচিত ছিল 3 মাস বেতন পাচ্ছে না। আজকে যারা কর্মচারী বেতন পাচ্ছে না, প্রত্যেকটা মানুষের রুজি রুটি আছে, পরিবার আছে। আজকে পেনশনার্সদের কথা ভাবুন তো, যারা দীর্ঘদিন ধরে পেনশন পাচ্ছে না, তাদের প্রত্যেকের বয়স 60-এর ঊর্ধ্বে, কেউ ক্যান্সার পেশেন্ট, কেউ সুগারের পেশেন্ট, বিভিন্ন ওষুধ খায়। সেই মানুষগুলো পরিবার কি করে প্রতিপালিত করবে, এটা নিয়েও বলা উচিত। আচ্ছা, ডবল ইঞ্জিনের সরকার তো, পৌরসভা যদি কোনোভাবে ভাবছে যে তার আর্নিং নেই, তৃণমূল বারবার করে অভিযোগ জানাচ্ছে যে আগের পুর বোর্ডের কারণেই নাকি এই দুর্দশা। কি বলছেন? আগের পুর বোর্ড ভালো ভালো কাজ করে গেছিল বলে সেগুলো বিক্রি করতে পারছে। আজকে মোহিত সেনগুপ্ত বিরোধী দলের পৌরপতি থাকা অবস্থায় কলকাতায় একটা রায়গঞ্জ ভবন বানিয়েছে, একটা মিউনিসিপাল পার্ক বানিয়েছে, অনেক উন্নয়ন করেছে। আজকে 8 বছর হতে যাচ্ছে এই পৌরসভা ডবল ইঞ্জিনের। একটা উন্নয়নের নাম বলুন যেটা করেছে, ব্যক্তিগত উন্নয়ন ছাড়া। ইলেকট্রিক চুল্লি আপনার আইডিয়া আপনি পাবেন নাই তো? কে বলেছে? বাড়ি জল আপনি তো এই জন্য বলি রাজনৈতিক পৌরসভা দরকার, এই জন্যই বলি রাজনৈতিক পৌরসভা দরকার। আপনি আপনার কেন্দ্র সরকার 30 কোটি
কোটি টাকা বরাদ্দ হয়ে কাজ চলছে, আচ্ছা কংগ্রেস সিপিএম বিজেপির ভাবার বিষয় নেই। আজ মানুষ পরিষেবা করছে, রাজনীতিটা করতে বলুন, মাঠে ময়দানে নয়, থাকতে পারবে না, কারণ মানুষের কাছে আছে এদের গ্রহণযোগ্যতা। আজকেও ভোট, আজকে আমরা চাই যে তাড়াতাড়ি ভোটটা হোক, একটা বা দুটা, এটা সেই সময় পশ্চিমবঙ্গের সাথে কেন সাফাই কেন হচ্ছে না? বাম সরকারের সময় থেকে চলছিল কেন? পশ্চিমবঙ্গের আমাদের একটাই প্রশ্ন, সাফাইটা কেন হচ্ছে না? কেন আজকে এই নোংরা কর্মীদের পরিচিত করছে, সাফাই কর্মীদের পরিচিত করে রাজনীতি খেলার চেষ্টা করছে, ওদেরকে আমি বলবো মানবিক মানুষের কথা চিন্তা বিরোধীরা ছিল, তাই তো? তো সেই সময় চক্রান্ত প্ররোচনা নিশ্চয়ই চলতো, কিন্তু মানুষকে এত পেত নাকি? বাড়ি বাড়ি 4টা করে, ওয়ার্ডে 4টা করে ছেলে কাজ করতো নাকি? এখন ওয়ার্ডে 4টা করে ছেলে ছিল। কোথায় তৃণমূল আপনি তো বলেন কংগ্রেস বোর্ডের সময় নাকি জনসংখ্যা কম ছিল, সাফাই কর্মী বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, তাই সাফাই কর্মী আপনার কথা অনুযায়ী। হ্যাঁ, তাহলে এতদিন প্ররোচনায় পড়ে বারবার করে কেন স্ট্রাইকে যেতে হচ্ছে? বারবার করে, ওটা বললাম না, চাহিদা বেড়ে গেছে। আজকে তুমি আপনি 2000 টাকা বেতন পায়, তারপরেও কি মনে হচ্ছে যে পরিশ্রম অনুযায়ী সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না? 350 টাকা ডেলি ওয়েজে কাজ করছে, হচ্ছে আগে সরকার থেকে আসে 200 টাকা, 200 টাকার মধ্যে সেন্ট্রালের ভাগ রয়েছে, সেন্টার টাকা দেয় না। এগুলো বুঝতে হবে বিষয়গুলো। অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো টাকা নির্বাচিত বোর্ডে না থাকার জন্য একটা ফান্ডের টাকা টোটালটাই বাদ চলে যাচ্ছে। তাহলে কি এই বিষয়গুলো বিধায়ক জানেন না? বিধায়ক তো আপনাদের রিসেন্টলি এনে দিয়েছে, তাহলে সেই টাকা কোথায় কাজ হচ্ছে? বিধায়কটা তাহলে সেই টাকার কোথায় কাজ হচ্ছে? শুরু হবে তো, এটা কি একদিনে? তাহলে আজকে বিধায়ককে সুর চড়াতে হলো কেন? তৈরি করে দিলাম, কোনো টেন্ডার হলো না, সেই টেন্ডারের লোকগুলো এসে হচ্ছে কেস করে দিল, সেই টেন্ডারের লোকগুলো প্রতিদিন বিধায়ক যখন টাকা এনে দিয়েছে, তাহলে বিধায়ককে সুর চড়াতে হলো কেন? তার জন্য কেস প্রসেস রয়েছে, কি রয়েছে, কেস জেতা হারা এটা ওটা, কিন্তু এগুলো বিষয় না গিয়ে আমার মনে হয় রায়গঞ্জের মানুষের জন্য আমাদেরকে সকলকে সমস্ত দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, এবং কাজ করে ভোটের সময় তাদের নিজের নিজের দলের এজেন্ডা নিয়ে যাবে। মানুষ যাকে ভোট দেবে সে ভোট দেবে। আজকে এরকম বিষয়টা হওয়া উচিত। তাহলে উপনির্বাচনে কি করে আমরা যাই বলুন, তাহলে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। না, এই বিষয়ে আপনি কি বলবেন? তৃণমূল এক এবং একত্রিত আছে। উনি যে বলছে যে বিরোধীরা চক্রান্ত করছে পৌরসভায় সাফাই কর্মীদের, হরিজন ভাইদের সাথে খুলিয়ে দেওয়া হচ্ছে, বিরোধী দল, আমি বিরোধী দল বলছে, পৌরসভায় যিনি প্রশাসক বসে আছেন আর ওনার ওখানে যে সাফাই কর্মীরা আছেন, ওখানে আমরা সত্যি কথা বলতে আমাদের ক্ষমতা চলে যাওয়ার পরে আমাদের আইএনটিসির যে হরিজন সম্প্রদায় সংগঠন, সেই সংগঠন আমাদের নাই এখন। ওখানে আইএনটিসির সংগঠন আছে, অন্য অফিসের স্টাফরা আছে, বাট ওই হরিজন সংগঠনের বিষয় নেই তো, ব্যক্তিগতভাবে আপনার কাছে আসছে তুষার বাবুকে বলতে দিই। এবার হরিজন সংগঠনের যে নেতা, নাম বলবো না, তিনি বিধায়কের লোক। হরিজন সংগঠনের যে নেতা, তিনি সবসময় বিধায়কের সাথে থাকে। পরশুদিন না তার আগের দিন বিধায়কের জন্মদিন ছিল, সেখানে দেখলাম বিধায়কের সাথে একসাথে হাঁটছে হাসপাতালে, ফল বিতরণ করতে যাচ্ছে, ভালো উদ্যোগ। সে তো থাকতেই পারে, সবাই সেটা বলছে, সে হচ্ছে বিধায়কের লোক। তাহলে উনি যখন বলছেন রায়গঞ্জে সব লোক হরিজন সম্প্রদায়ের নেতাকে সামনে থেকে বলে দিচ্ছে যে আমি স্ট্রাইক ডেকে দিলাম, ওখানকার লোকগুলো ইন্ডিভিজুয়াল ওখানে যারা বিষয় নেই, না না কোনো গ্রুপবাজির বিষয় নেই। আমার এখানে সিপিএম মানুষকে বিভ্রান্ত, কারণ বিজেপির কাছে
খুব বাজে গুণগুলোকে এত বেশি আয়ত্ত করে নিয়েছে না, আপনি দেখবেন যে যা কথা বলে ওটা সিপিএমেরই কথা। কাদের কথা বলছেন? কংগ্রেসের কথা। মমতা ব্যানার্জি জ্যোতি বসুর কাছে পা ধরে প্রণাম করতে যেত। নিজের জায়গা যেটা কমপক্ষে, কিন্তু সৌজন্য রাজনীতি হতে পারে, কিন্তু নোংরামিটা শিখে নাই। সিপিএম এর নোংরামি আসছে। রায়গঞ্জের মানুষ বর্তমানে জানতে চাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কবে হবে, কবে তাদের সেই সুন্দর শহর, সেই সুন্দর রায়গঞ্জ কবে উপহার দিতে পারবে এই পৌরবোর্ড? চলছে সৌন্দর্যের কাজ চলছে। আপনার হেলথ সেন্টার, আপনি তো তুষারবাবু রয়েছেন, বলুন তো কটা হেলথ সেন্টার ছিল ওনাদের সময়কালে? একটা। এখন 12টা হেলথ সেন্টার পরিষ্কার পরিচ্ছন্নতা। আজকে আমাদের মূল বিষয় পরিষ্কার পরিচ্ছন্নতা। হেলথ সেন্টার তৈরি হয়ে আছে। রাস্তার ক্ষেত্রে আপনার বক্তব্য অনুযায়ী আসি, আপনার বক্তব্য অনুযায়ী আসি। বিদ্যুৎ রাস্তাঘাটে কোনো লাইন নাই যেখানে বিদ্যুৎ মানে রাস্তা আপনার কথা অনুযায়ী আসি। আপনি বললেন যে সমস্ত কিনা বিরোধীদের চক্রান্ত, তাহলে আজকে এই জায়গায় কেন পৌঁছালো বারংবার? এই জায়গাটা না, এই জায়গাটা কেন পরিষেবার জন্যই ঘরোয়া বিষয়। এটা তো ঘরের বিষয়, বাইরে কোথায় আসছে? আমরা পরিষেবা দিতে দায়বদ্ধ। ডেফিনেটলি আমাকেও যদি ঝাড়ু দিতে বলে, আমাকে চেয়ারম্যান হচ্ছে যখন আজকে এই দিন আসলো যে বিধায়ককে হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করতে হবে রাস্তাঘাট। যায় নাই বা আমার এমএলএ যায় নাই বা আমরা যাই নাই। আরে তখন ঘরে বসেছিলেন, তখন তো পরিষেবা কে ছিল না সেটা বিরোধীদের চিন্তা করতে হবে না। 3 থেকে 4 মাসের মধ্যে নিঃসন্দেহে উপহার পেয়ে যাবেন গোটা ঝকঝকে রাস্তা। কারণ রাস্তার কাজ চলছে, 30 কোটি টাকার কাজ চলছে। 30 কোটি নিয়ে রাস্তা খারাপ করে দিলেন। করতে দিন, কাজটা করতে দিন। আর দুজনে একটু থামুন। আমাদের স্পেসিফিক প্রশ্ন যেটা, যে রায়গঞ্জের পরিষ্কার পরিচ্ছন্নতা কবে হবে? বললাম তো আপনাকে, কাজ চলছে, নিঃসন্দেহে খুব তাড়াতাড়ি উপহার। আপনি তো বললেন যে রাস্তার কাজ চলছে, হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্নতা কবে হবে? জঞ্জাল মুক্ত রায়গঞ্জ কবে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রেও আপনি যারা বেতন পান আমাদের এমএলএ এবং আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরে যারা রয়েছেন তারা নিঃসন্দেহে আলোচনা করে এই সমস্যা নিঃসন্দেহে সমাধান করে বলবেন। কারণ নির্মল বাংলা অভিযানে কিন্তু আপনার কথা অনুযায়ী মেনে নিচ্ছি যে পৌরসভার সব কাজই ভালো, কিন্তু জঞ্জাল সব চক্রান্ত যে আপনি বলছেন, এই বিষয়টা আপনি যদি একটু পরিষ্কার করে বলেন। না, তাহলে কি আপনি এটা বলতে চাচ্ছেন যে বিরোধীরা এসে জঞ্জাল ফেলে দিয়ে যায়? আপনি বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখেছিলেন, সবকটা আন্দোলনের পিছনে কেউ না কেউ থাকে। ডানপন্থী হোক, বামপন্থী হোক, বিভিন্ন আন্দোলন, বৃহত্তর আন্দোলন হোক, বিভিন্ন জায়গায় তার নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বড় বড় আন্দোলন হয়েছে, তার পিছনে থাকে। এই আন্দোলনের পিছনের মাথা হচ্ছে সিপিএম, কংগ্রেস, বিজেপি, কেউ না কেউ। এটা কেন? ভোটের ইস্যু এবং রাস্তা দেখানোর ইস্যু করার জন্য এটা নিয়ে থাকা, না হলে পরে তারা মানুষের কাছে পৌঁছাতে পারবে না কোনো কিছু নিয়ে। পৌরসভার সাফাই কর্মীরা কাজ করছে না, বারবার স্ট্রাইকে যাচ্ছে, কারণ কি? তারা বেতন পাচ্ছে না। স্বাভাবিক, বেতন না পেলে পারে একটা কাজের প্রতি অনীহা চলে আসে। বেতনটা কেন হচ্ছে না? বেতনটা কেন হচ্ছে না আপনাকে বললাম যে একটা কথা, বেতনের ক্ষেত্রে এটা যেহেতু আমাদের হচ্ছে বোর্ড, মানে নির্বাচিত বোর্ড নয়, সেহেতু অনেকগুলো কিন্তু প্রকল্পের টাকাগুলোকে আটকে আছে, আসে না। যেটা কিন্তু নির্বাচন কেন আটকে রয়েছে? নির্বাচন কেন আসছে না, কেন হচ্ছে না? আমি বলি, নির্বাচন সবসময় আমরা চাই যে এই বোর্ডের ক্ষেত্রে নির্বাচনটা হোক, কিন্তু বিগত বাম সরকারের সময় থেকে দেখা গেছে যে সব গোটা রাজ্যের সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোতে নির্বাচন হলেও 1টা বা 2টা বোর্ড আলাদা থাকতো। এই 1টা 2টা বোর্ডের জন্য এটা নির্বাচন কমিশনের বিষয় 1টা 2টা বোর্ডের বিচ্যুত থাকার জন্যই এই টোটালটা যদি একসাথে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইলেকশন প্রসেস আমাদের রায়গঞ্জে শুধু হয় না। কে বলছে? ভাই বিগত বাম সরকারের সময়। না, কি বলছে? আপনাকে কি জানেন আপনি পৌরসভা সম্বন্ধে? আগে আপনি জানেন না কেন? আগে জেনে পড়াশোনা করা আছে। কে বলছে? আগে হয়েছে শুধু রায়গঞ্জ
শুধু আগে পৌরসভা রায়গঞ্জ আর একটা কি জানো সেখানটায় যেন পিছিয়ে গেছে, কেন পিছিয়ে গেছিল? এটা রায়গঞ্জ পৌরসভা নদিয়ার কুপাসগ্রাম এবং রায়গঞ্জ পৌরসভা আমাদের অন্য পৌরসভা। এখন তো ছিল আপনার নিশ্চয়ই মানুষকে কোর্টে কখন যেতে হয়? আমরা আমাদের রায়গঞ্জে আসি, আমরা আমাদের রায়গঞ্জে ফিরে আসি, রয়েছে বিরোধীদের জন্য উন্নয়ন আর মানুষের পরিষেবা প্রদানে তৃণমূল কংগ্রেস আছে। আমি আপনার কথা গোড়ানো আপনার কথা অনুযায়ী যাচ্ছি যে আপনাদের সব কাজ ভালো, সব কাজ প্রশংসনীয়। সাফাই কর্মীর ক্ষেত্রেই কি শুধু এই বিষয়টা দেখা যাচ্ছে? সাফাই কর্মীরা ক্যাজুয়াল বিরোধীদের চক্রান্ত এই শব্দটা আপনাদেরকে ব্যবহার করতে বিরোধীদের চক্রান্ত এই শব্দটা আপনাদেরকে ব্যবহার করতে হচ্ছে, সেটা বলুন। 100টা ছিল, এখন 350 জনের বেতন দিতে হচ্ছে। তারপরে মানুষের পরিষেবা প্রদানের জন্যই তো তাদেরকে রিক্রুট করা হচ্ছে। মানুষ বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, ট্যাক্সও বেড়েছে, আমি বলছি যে আপনাদেরকে সব সময় আমি বললাম যে পরিষেবা প্রদানের জন্য আপনাদের আমরা দায়বদ্ধ, আমাদের দিতে হবে পরিষেবা। আমরা আলোচনা করছি যে কি করে দিতে লাগবে, কিন্তু তাই বলে আমরা ষড়যন্ত্র কিন্তু করছি না বা ওই সাফাই কর্মীর রাজনীতির খেলা খেলছি না। আমি জানি না উনি কোন টিমের বিধায়কের লোক না পৌরসভা, পৌর আইন, পৌরসভা সম্পর্কে জানতে হবে। সময়ের সাথে সাথে মানুষের বেতন বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে। আপনারা 150 টাকা করে দিতেন কেন তখন? 150 টাকা করে দিতেন কেন? 110 টাকা করে দিতেন কেন? আরে যা অ্যারেঞ্জমেন্ট থাকবে তাই তো দিবে। একটু বাটন দেখে গেছেন কেন? পৌরসভা কি বাটন দেখে গেছে? ঠিকাদারগুলো আইছে এই বিষয়ে কোথায় বাটন দেখে গেছে? আপনার নিউজ টিউজ দেখেন? নিউজ কেন? আমরা সবই দেখি। বিরোধীদের বেশি নিউজ দেখি, দেখেন তো। তারপরে এটা আমরা দেখবেন পিএইচিদের সমস্ত ঠিকাদাররা ধর্মঘট করে বসে আছে লাস্ট 15 দিন ধরে। মানে কোথাও টাকা পাচ্ছে, গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কেউ টাকা পাচ্ছে না। আর সেটা বলেন সেটা তো বলেন না, ভালো করে বলেন। মহিষমুক্ত মহিষমুক্ত চুরি করেছে, সব করেছে। আপনাদের হাতে ভিজিলেন্স আছে, আপনাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে প্রশাসন আছে। দম থাকলে মহিষমুক্ত কোমরে দড়ি দিয়ে মহিষমুক্তকে জেলে ঢোকা। কিন্তু পৌরসভায় আপনারা যা দুর্নীতি করলেন, মানুষ আপনারা ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে কিন্তু সময় খুব কম। আপনার কাছে একটা প্রশ্ন আসি, বিগত পৌরসভা বোর্ডে, কংগ্রেসের পৌরসভা বোর্ডে বরাদ্দ টাকা কম আসতো, তা সত্ত্বেও রায়গঞ্জে এত উন্নয়ন ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন রায়গঞ্জ ছিল। দুইবার অ্যাওয়ার্ড পেয়েছিল, দুইবার রায়গঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তা আপনাদের শাসক দল, সেই শাসক দলেরই পৌর বোর্ড, তাহলে এই বিষয়টাকে আপনি কি বলবেন? অ্যাওয়ার্ড হয়েছিল সে সময় সেন্ট্রালে কংগ্রেস সরকার ছিল, রাজ্য সরকার দিয়েছিল, এখানকার কংগ্রেসের সরকার ছিল এবং এখানকার বোর্ড ছিল কংগ্রেস। সেই সময় তো না আপনাদের দ্বিতীয় কথা পরিষেবা প্রদানের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এতে যে জঞ্জাল এবং বাড়ি বাড়ি গিয়ে যদি কেউ ভিতরে থাকে তার বাড়ি থেকে কি নোংরা আনা হতো? সেই সময় রাস্তার ধারে যেগুলোকে পরিষ্কার করতে, এখন বাড়ি থেকে নোংরা গুলোকে তোলা হয়। ড্রেনেজ সিস্টেম বিদ্রোহী বাড়ি ওখানে উনি তো নিজেই হচ্ছে সাঁতার কাটতে আসতেন ওনার সময়কাল থেকে। ওনার সময়কালে উনি করতে পারেননি, তখন কি এটা বলতে পারবে যে এই সরকার আটকে রাখছে? মহেশের মধ্যে বাড়ি তো ওই এই প্রশ্ন আপনার কাছে, সেই সময় করতে পারেননি কেন? মহেশের মধ্যে বাড়ি ওই ওয়ার্ডে ছিল, ওখানে বিদ্রোহী কারণে অনেকটা ডুবে থাকতো। বিষয়টা হচ্ছে মহিষমুক্ত যখন পৌরপতি তখন রাজ্যে বামফ্রন্ট সরকার, পরবর্তীকালে মহিষমুক্ত
হাত থেকে ক্ষমতা যখন চলে যায়, জোর করে তৃণমূল কংগ্রেস যখন পৌরসভা ক্ষমতায় আসে, তখন তো ডবল ইঞ্জিনের সরকার হয়ে যায়। আমরা পারিনি, যেটা পারিনি আমাদের 6-7 বছর, কিন্তু আপনার মোহিত বাবু তো 25 বছর থেকে পরিষেবা দিচ্ছেন ওখানে, 4 বার না 5 বার তো পৌরপতি হয়েছে। ওই জন্য শুনেন না, তখন কি ডুবে থাকতো না? চিৎকার করেন না তো, তখন কি ডুবে থাকতো না? কথা বলেন না, তখন কি ডুবে থাকতো না? বলতে হবে বিদ্রোহী তৃণমূল দরকার চুরি করছে, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি রাহুল গান্ধী পর্যন্ত এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে সব থেকে ভালো কাজ আপনারা করছেন। জানো তো আপনার রাহুল গান্ধী বলে কোথায় বলছে? আর সব জায়গায় আমরা এই মুহূর্তে শেষ করব। শাসক বিরোধী তরজা চলতেই থাকবে। রায়গঞ্জের মানুষ কবে পরিষেবা পাবে তা এখন সময়ই বলবে। এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি। হয়েছে।